সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই আজ শুভেচ্ছা জানাতে চাই বসন্তের এবং ভালোবাসা দিবসের। আজকে একই দিনে বসন্ত এবং ভালোবাসা একই সাথে আমাদের সাথে এসেছে এবং আমরা সবাই সেই ভালোবাসা এবং বসন্তের উচ্ছ্বাস নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানে আলোচনা করব উদ্বেগ এবং আসক্তি ব্যবস্থাপনার উপায় এই বিষয়ের উপর। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট তাসনুভা হক। তাসনুভা, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপু, আমন্ত্রণ জানার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। আপনাকে বসন্তের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও বসন্তের শুভেচ্ছা এবং একই সঙ্গে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমরা খুবই ব্লেসড যে আজকের এরকম একটা দিনে বসে কথা বলবার সুযোগ পেয়েছি। এটা খুবই বিশেষ একটা দিন এবং আমাদের আলোচ্য বিষয় উদ্বেগ সাথে আসক্তি খুবই ক্লোজলি কানেক্টেড আছে ভালোবাসারও সাথে এবং এই যে উৎসব এরও সাথে। যে কোনো উৎসব মানে যেমন আনন্দ তেমনি উত্তেজনা, উন্মাদনাও বটে, সেটাই সবকিছুই। তো শুরুতেই আসি তোমার কাছে সেই জায়গাটি নিয়ে, এই যে ভালোবাসা, আনন্দ, উৎসব, তার সাথে যে অস্থিরতা বা উত্তেজনা কিংবা উন্মাদনা, এই সম্পর্কটা কি? খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, যে একদিকে বলছি ভালোবাসা আবার বলছি উত্তেজনা উন্মাদনা, সেই জায়গাটা। কারণ ভালোবাসা তো শুধু ভালোবাসা থাকে না, ভালোবাসার মধ্যে অনেক প্রত্যাশাও থাকে। আমি নিজের কাছে প্রত্যাশা থাকছে, আবার অন্যের কাছেও প্রত্যাশা থাকছে। তো প্রত্যাশাগুলো খুব সুন্দর করে মিটে হলে কিন্তু ওই আমরা ভালোবাসার লেভেলটাতেই থাকি বা ওই প্রকাশগুলোতেও থাকি, আনন্দের মধ্যে থাকি। কোথাও একটু বিচ্যুতি হলে আসলে কেমন লাগে, এটা তো খুব দেখা যায়। যে হয় না যে আমি চেয়েছিলাম আমার পার্টনার এরকম হোক, বা আমার মা আমাকে এইভাবে প্রকাশ করুক, আমার সাথে কথা বলুক, কিন্তু সেই জায়গাটা আসলে ডিফারেন্ট হচ্ছে যখন, তখন কিন্তু একটু মেনে নিতে কষ্ট হয়। এবং হয়তো প্রথমে একটু কষ্ট, একটু খারাপ লাগা, কিন্তু খুব বেশি কিছু হয়ে গেলে এবং অনেকদিন ধরে হতে থাকলে তখন কিন্তু এটা আস্তে আস্তে ওই যে বলছি স্ট্রেস, উদ্বেগ ওইদিকে টার্ন করছে। সো একটা সাইড মানে ভালোবাসার একটা পার্টও আসলে কোনো না কোনো ভাবে উদ্বেগ বা অস্থিরতা আছে সেই জায়গা থেকে। সত্যিকার অর্থে তো উদ্বেগটা আসলে কি, সেটা যদি তোমার কাছে। আমার মনে হয় এমন কেউ নাই যার এই অনুভূতিটা হয় না, এই এক্সপেরিয়েন্সটার মধ্যে দিয়ে যায় না। তো বেসিক্যালি বলা হয় এটা একটা ফিয়ার। আমি সামনের সময় নিয়ে ভাবছি কি হবে, এই ফিয়ারটা, এবং যেটার মধ্যে আসলে খুব অস্থিরতা যোগসূত্র হয়ে থাকে। তো একটা টেনশন, একটা ভয়, একটা অস্থিরতা, যেটা শরীরের মধ্যেও খুব মানে ফিল করা যায়। আমার বডি খুব অ্যাক্টিভ হয়ে যায় যখন আমরা অ্যাংশাস থাকছি। সো মূলত এটা একটা ফিয়ার, এবং যেটা আসলে ফিউচার কেন্দ্রিক হয়, যে কি হবে, কিভাবে করব, এটা না পেলে কি হবে, আমি এভাবে পারফর্ম করতে না পারলে কেমন হবে। সবই কিন্তু আমি ফিউচার নিয়ে ভাবছি। সো অ্যাংজাইটির একটা বড় মানে একটা বৈশিষ্ট্যের মধ্যে বলা হয় যে এটা সাধারণত ফিউচার কেন্দ্রিক হয়, এবং এর পেছনে থাকে আসলে ফিয়ারটা আমাকে ক্রিয়েট করছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যে আমাকে অ্যাংশাস হতে বা টেনশন করতে। কারণ আসলেই যদি আমার পেছন থেকে কিছু চাপ না দেয়, আমি সামনেটা নিয়ে এত কেন ভাবছি। হয়তো কোনো একটা এক্সাম কখনো আমার খারাপ হয়েছিল বা অনেকগুলো খারাপ হয়েছিল, ম্যাথ পরীক্ষার সময় আমার খুব অস্থির লাগে, কারণ ম্যাথ নিয়ে আমি ভয় পাই। সো যেহেতু আমার ভয় আছে, ওইটা আমাকে ম্যাথ পরীক্ষা আসলেই আমার অ্যাংজাইটিটা অনেক বেড়ে যায়। ওকে, তো এখানে তুমি আবার এক্সপেকটেশনেরও কথা বলেছো, যে একটা এক্সপেকটেশনও আছে, সেই এক্সপেকটেশনটা যদি পূরণ না হয় সেই ভয়, মানে ইদার আমি দেখছি যে আমার এক্সপেকটেশনটা পূরণ হতে নাও পারে, সেটা একটা ভয়, আবার এট দ্য সেম টাইম আমার এক্সপেকটেশনটা পূরণ হচ্ছে না, সেটাও একটা অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে। মানে আমি অলরেডি দেখছি যে হ্যাঁ এটা পূরণ হয়নি বা হচ্ছে না, সেখানেও একটা অ্যাংজাইটি কিন্তু আসে, তাই না? আর এটা হচ্ছে আমি সিচুয়েশনটা জায়গা থেকে দেখছি, আমার এক্সপেকটেশনের সাথে কানেক্ট করছি। আবার কখনো কখনো এটা কিন্তু খুব সারফেস লেভেলের কোনো বিষয় না, যে আচ্ছা আমার একটু ভাইবা দিতে যাব, টেনশন হচ্ছে,
আমার কারোর সাথে মিট করতে হবে, টেনশন হচ্ছে, এতটুকুই। বিষয়টা আসলে এতটুকু না, কারণ এটা একটা ডিপ রুটেড কজ থাকে। সো আমার পার্সোনালিটি প্যাটার্নের উপরেও কিন্তু নির্ভর করে। একই সিচুয়েশনে সবাই কিন্তু অ্যাংশাস হচ্ছে না, কেউ কেউ হচ্ছে। ফাইবার দিতে সবাই যে টেনশনে পড়ে তা না, একটা মিনিমাম হয়তো হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায়, এক্সট্রিম হয়ে যাচ্ছে। এবং সেই সব ক্ষেত্রে পার্সোনালিটি প্যাটার্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কারা আসলে কিভাবে বেড়ে উঠেছে এবং সে নিজের সম্পর্কে চারপাশ থেকে কি কথা শুনেছে। যদি এমন হয় যে খুব ওই ধরনের ভাইব পাচ্ছে যে হ্যাঁ তুমি ভালো করবে বা তুমি পারবে, যেটুকু পারবে ওটাকে ফাইন, ওটাতে কোনো অসুবিধা নাই আমাদের, তখন কিন্তু একটু রিল্যাক্স থাকতে পারি আমরা। যদি হয় এমন না তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে এই পরিমাণ মার্কস পেতেই হবে, তোমাকে এই সোশ্যাল গ্যাদারিং এ যেতেই হবে, না হলে তুমি ঠিক নাই, তখন কিন্তু এই প্রেশার ফিল হয় একটা। সো ওই ক্রাইটেরিয়া মিট করতে না পারলে তখন একটা অস্থিরতা তৈরি হয়, যেটাকে বলা হয় যে আমি কি পারবো, আসলে নিজের মধ্যে কোয়েশ্চেন তৈরি হয়, সেলফ এস্টিম নিয়ে। হ্যাঁ ভীষণ ভাবে, কারণ আমি কি পারবো, আমি তো পারি না, আমার তো ভুল হয়ে যাবে, তো আমি তো মায়ের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না। সো আমি নিজেকে নিয়ে সংশয় প্রকাশ করতে থাকি। সো যেটা খুব বড় একটা প্ল্যাটফর্ম দেয় অ্যাংজাইটির ক্ষেত্রে। অ্যাংজাইটির সাথে আসলে এই যে আসক্তি, এর কি কোনো যোগসূত্র আছে? ডেফিনেটলি আছে, কারণ যদি খেয়াল করে দেখেন যে এই অস্থিরতাগুলো তো আমাদের হচ্ছে আসলে, এখন আমরা কি করছি আসলে, কারণ এই অস্থিরতা থাকাটা কিন্তু ভীষণ কষ্টের, যে আমার বুক ধরফর করছে, আমার খুব হয় না, আমি ফাংশন করতে পারছি না, ঠিক মতো কথা বলছি না, বলতে পারছি না, আমি যতটুকু প্রিপারেশন নিয়েছিলাম আমি পারছি না। সো আমি যখন দেখছি আমি ফেল করছি, কিছু আমার পোটেনশিয়ালটা বের হয়ে আসছে না, বা আমার রিলেশনশিপটা মেনটেন হচ্ছে না, আমি কোনো না কোনো ভাবে চাইবো এটার সাথে কোপ করতে। এবং সেই কোপিংটা হতে পারে আমার পরিচিত কোপিং, ছোটবেলা থেকে করে আসছি, অথবা এমন হতে পারে আমি নতুন কিছু আবিষ্কার করলাম, যে আমি খেয়াল করে দেখলাম যে আমি যখন অনেক বেশি ফোনের মধ্যে থাকি, রিল দেখতে থাকি, অথবা একটা মুভি দেখি, তখন আমার ওই অ্যাংজাইটিটা ফিল হয় না, তখন তো আমার এতটা খারাপ লাগছে না। সো ডেফিনেটলি ওটা বেটার। সো এরকম একটা শর্টকাট একটা উপায় তখন কোপিং হিসেবে বেছে নিচ্ছে। কোপিং এর জন্য তখন কোন ড্রাগেরও আশ্রয় নিয়ে একদমই। ওকে, সেটা কি আসলে হেল্প করে? কম বেশি আমরা সবাই জানি ডেফিনেটলি নট, কারণ এটা তো আসলে আমি আমার ইস্যুটাকে অ্যাড্রেস করছি না, আমার ব্যথাটাকে অ্যাড্রেস করছি না, আমি বাইরে থেকে একটা ব্যান্ডেজ লাগানোর চেষ্টা করছি। এই যে ব্যান্ডেজটা কিছুদিন কাজ করে, এরপরে ব্যান্ডেজটা আর কাজ করে না, মানে এই ধরনের কোপিং গুলোকে যখন আমার তো ভেতর থেকে কোনো কিওর হচ্ছে না, তো ইনফেকশনটা কিন্তু বাড়ছে আসলে ইন্টারনাল। আমার যে মেন্টাল হেলথের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমার আমার ব্যথাটা কিন্তু আসলে বাড়ছে। সো অ্যাংজাইটি অ্যাড্রেস হচ্ছে না একদমই, এবং কোথাও কোথাও ওকে অ্যাভয়েড করা হচ্ছে। যখন ওকে অ্যাভয়েড করা হয়, ও কিন্তু আস্তে আস্তে ভেষণ থেকে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এই ধরনের কোপিং গুলো, আনহেলদি কোপিং গুলো অ্যাংজাইটি ডিলিং এর বা যে কোনো মেন্টাল হেলথ ইস্যু ডিলিং এর ক্ষেত্রেই হেল্পফুল হচ্ছে না। এক্স্যাক্টলি। তো আমি আরেকটু ডিটেইলে একটা জায়গা জানতে চাই, যে তুমি বললে হতে পারে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশন হচ্ছে, কিংবা ড্রাগে অ্যাডিকশন হচ্ছে, কি কি টাইপ অফ অ্যাডিকশন আসতে পারে? এক কথায় যদি বলি, অ্যাডিকশন আসলে কাকে বলছি, আমি আমার ধারণাটা যদি বলি, সেটা হচ্ছে যখন আমি দেখবো যে এটা ছাড়া আসলে আমার থাকা অসুবিধাজনক হচ্ছে, এবং ওই টাইমিং এর ক্ষেত্রে মানে সামহাও আমার বডি রিমাইন্ড করছে ইউ নিড সামথিং। সো এই যে রিমাইন্ডার গুলো পাচ্ছি যে আমাকে ওইটা যেতে হবে, ওইটা করতে হবে, বা এই জিনিসটা আমাকে নিতে হবে। সিম্পলি যদি বলি, যারা আসলে চা খায় বা কফি খায়, তো সকালবেলা আমার উঠি একটু ব্ল্যাক কফি না খেলে আমার দিনটাই শুরু হয় না, এবং ওইটা না হলে আমার মাথা ধরে যায়, আমি আর কাজ করতে পারছি না। তার মানে ওটাকে ছাড়া আমার জন্য ফাংশন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটাকে এক ধরনের অ্যাডিকশনই আমরা ধরে নিচ্ছি, এবং অ্যাডিকশন আসলে যে কোনো কিছুতেই হতে পারে, যখন এটা ছাড়া আমার বাঁচাটা ডিফিকাল্ট হয়। ডেফিনেটলি। এবং এর মধ্যে ডেফিনেটলি নিকোটিন, মানে সিগারেট স্মোকিং, সেটাও একটা অ্যাডিকশন, যেটাকে আমরা আসলে অ্যাডিকশন হিসেবে কাউন্ট করতে চাই না, কিন্তু এটাও একটা অনেক বড় অ্যাডিকশন, সেটাও আমরা অ্যাড্রেস করতে চাই। আমাদের একটা ছোট বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, একটা বিরতি নিতে এখনই ফিরছি।
আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে তাসনুভা হকের সাথে উদ্বেগ ও আসক্তি ব্যবস্থাপনার উপায় নিয়ে। তাসনুভা, উদ্বেগ বা অ্যাংজাইটি নিয়ে আমরা যে কথা বলেছি এবং সেটার সাথে অ্যাডিকশনের একটা কানেকশন আছে সেটাও আমরা জানলাম। তো এই যে অ্যাংজাইটি, এই উদ্বেগের সিমটম গুলো কি 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 টাইপের সিমটম হতে পারে? শারীরিক, মানসিক বা আচরণগত, এরকম কি আলাদা আলাদা ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা শুরুতে একটু বলছিলাম, আমি যদি ঠিকভাবে মনে রাখি, সেটা হচ্ছে অ্যাংজাইটি আসলে আমাদের সবার হয়। এটা কোনো এমন কিছু না যে একটা লেভেলে গেলে মানুষের হয় বা মানসিক অসুস্থতার লেভেলে গেলে হয়। কারণ আমি যখন আমার ইভেন খুব প্রিয় মানুষই সাথে মিট করতে যাব, হয়তো কাউকে ভালো লাগে, তার সাথে প্রথম মিটিং এর আগে আমার ভেতরে একটা কিছু হয়, আমার বুকটা একটু ধরফর করছে, এটাও অ্যাংজাইটি। কিন্তু কখন আসলে অ্যাংজাইটি একটু চিন্তার বিষয়, সেখানে খুব সিভিয়ার কিছু সিমটম দেখা দেয়। সো সেই অ্যাঙ্গেলে যদি সিমটম গুলোর কথা বলি, যে কিভাবে বুঝবো যে অনেক বেশি পালপিটেশন হচ্ছে, যেটা আমি একটু ওটাকে সাথে রেখে আমি যে অন্য কাজগুলো করবো, আমার স্থির থাকা কষ্ট হচ্ছে। কারো কারো ক্ষেত্রে সুইটিং হতে পারে, ঘামছি অনেক, শরীরের টেম্পারেচারটা মনে হলো অনেক বেড়ে গেছে। সো শারীরিক এই ধরনের সিমটম হয়। কারো কারো ক্ষেত্রে হয় যে খুব বেশি টামিতে ডিফারেন্ট কিছু ফিল করছি, যেটা বলে আমরা একটা বাটারফ্লাই সেন্সেশন যেটা বলি। সো অনেকবার গুড়গুড় করছে, একটু পরপর ওয়াশরুমে যেতে হচ্ছে। তো এই ধরনের কিছু ফিজিক্যাল সেন্সেশন হয়। স্থির থাকতে কষ্ট হয়, মানে মনে হচ্ছে হাত পা শেক করছে, এই ধরনের কিছু ফিজিক্যাল সিমটম হয়। কারো ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আরো ডিফারেন্ট কিছু ফিজিক্যাল সিমটমও থাকতে পারে। কারো কারো হাত পা ঘামে, যেমন আমার হাত পা ঘামে। হ্যাঁ, যে কোনো কিছুতে আমার হাত পা ঘামতে থাকে। এবং ইন্টারনালি আরো যেগুলো হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো যখন অনেক বেশি অ্যাংজাইটি কাজ করছে, অ্যাংজাইটি বা স্ট্রেসের আরেকটা খুব লং টার্ম সিমটম আছে। লং টার্ম সিমটমের মধ্যে যেমন একটা বলা হয় মাইগ্রেনের যে পেইন, মাইগ্রেনের পেইনটাকে বলা হয় যে লং টার্ম অ্যাংজাইটিতে যারা ভোগেন, সে হয়তো নিজেও জানে না যে তার ভেতর ভেতর এত অ্যাংজাইটি কাজ করে, আনকনসিয়াস লেভেলে কাজ করে, হয়তো অ্যাওয়ার না, ওটা থেকে আস্তে আস্তে মাইগ্রেন ডেভেলপ করে। স্কিন ডিজিজ, এ ধরনের কিছু লং টার্ম ইফেক্ট দেখা যায়। এবং স্ট্রেসটাকে বা স্ট্রেসের একটা আউটকাম অনেক সময় অ্যাংজাইটিতে ফর্ম করে, যেটার খুব ক্যান্সারের মতো ডিজিজ গুলোরও ওয়ান অফ দ্য রিজন বলা হয় স্ট্রেস ফ্যাক্টরটা, পলিসিস্টিক ওভারি, এরকম নানা ধরনের ইস্যুস যেটা অ্যাংজাইটি একটা রিজন হতে পারে। ইমোশনাল সিমটম কি হয়, যে অনেক ওভারওয়েলমিং লাগে, মানে আমি নিতে পারতেছি না, হয় না যে এই পেইনটা নিতে পারতেছি না, মানে এই অস্থিরতা, খারাপ লাগাটা নিতে পারছি না। ভয়ের সেন্সেশনটা খুব হয় তখন, যে ওই যে চিন্তাগুলো কাজ করে, আমি পারবো না, আমাকে দিয়ে কি হবে না, কি করব, এটা না হলে কি হবে, এই ধরনের নানা নেগেটিভ থটস তখন কাজ করে, মানে ইন আনাদার ওয়ে যেগুলো হেল্পফুল থট না, সেরকম কিছু থট কাজ করছে। যেটা হয়তো আমি যখন কাম থাকবো, আরাম, একটু রিল্যাক্স থাকবো, তখন ওই থট গুলোকে আমি নিজেই বুঝতে পারবো যেটা কতটা মানে আনরিয়ালিস্টিক ছিল ওই সময়, যেটা সত্যি না কিন্তু ওই সময়ের জন্য খুবই সত্যি। তো একটা কথা আমরা বলি যে অনেক সময় হয় না, আমরা সাধারণভাবে যখন মানুষকে শুনি যে কেউ বলছে যে কালকে পরীক্ষাটা আমার খুব হবে, আমি জানি, এখন সবাই বলছে তুমি তো ভালো পারো, এইসব মানে এই চিন্তাটা বাদ দিয়ে দাও। তো যখন এই চিন্তাটা বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ওই মানুষটা মনে করছে ও একটা ভুল চিন্তা করছে, কিন্তু যে চিন্তা করছে তার জন্য বিষয়টা ভীষণ সত্যি। তো এটা সত্যি হতে পারে, বাস্তব না, কিন্তু এটা সত্যি তার জন্য, কারণ তার কষ্টগুলো হচ্ছে। তো ইমোশনাল এরকম একটা জার্নি অনেক সময় হয়। যেমন অনেকেই বলে যে পরীক্ষার চিন্তায় পড়তে পারছি না, সত্যিই তাই, একদম এক্স্যাক্টলি ওটাই হচ্ছে, যে তার এত বেশি পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা হচ্ছে, যেটা আসলে ভবিষ্যৎ আসেনি এখনো, সেটা নিয়ে সে এখনই আর স্থির থাকতে পারছে না এবং পড়তেই পারছে না। আর একটা ইন্টারেস্টিং ফিডব্যাক পাই ক্লায়েন্টদের কাছ থেকে, টেনশনের চিন্তায় মানে অ্যাংশাস হয়ে যাচ্ছে, যে আমার তো পরীক্ষা হলে টেনশন হয় বা হবে, সো সেইটা ভেবে আমি আগে থেকেই স্কেয়ার হয়ে আছি। সো যেটা আসলে ইম্প্যাক্ট ফেলছে। বিহেভিয়ার সিমটম বলবো আপু, অনেক দেখা যায় অনেক সময় পায়চারি করি খুব, এবং কোথাও বসবো, স্থির হয়ে বসতে পারছি না, সো এইখানে উঠে যাচ্ছি, ওখানে উঠে যাচ্ছি, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, নিজেকে নিয়ে যে সংশয়গুলো
কোয়েশ্চেন করে অন্যের কাছ থেকে অ্যাপ্রুভাল চাচ্ছি, এই জায়গাগুলো অনেক সময় বিহেভিয়ার সিমটম হিসেবে দেখা অনেক দেয়। ক্ষেত্রে খুব অ্যাক্সিডেন্ট প্রন হতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ভুল করে ফেলি অনেক, ভুল এবং হতে থাকে। ভুলে যাই কি করেছি, কারণ আমি অনেক বেশি তো ওটার মধ্যে আমার শরীর মন সবকিছুতে এনগেজ। সো ভাবলাম এটা করব, একটু পরে যে আর মনে নাই এটা যে আমি ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম। সো মেমোরি অনেক সময় ফল করতে থাকে ওই মোমেন্টটাতে। আচ্ছা, এই তো বললে তুমি ফিজিক্যাল যে সমস্ত সিমটম হয়, অবশ্যই আরো অনেক আছে। ইমোশনাল কিরকম হয়, বিহেভিয়ারাল কিরকম হয়, তার যে পারিবারিক জীবন, তার যে পেশাগত জীবন বা সামাজিক জীবন, সেখানে কি কোনো ইম্প্যাক্ট পড়ে? রিলেশনশিপ ওয়াইজ একটা যেমন ইম্প্যাক্ট আছে, আর একটা হচ্ছে এই সিমটম গুলো বাড়ছে নাকি অ্যাড্রেস হচ্ছে, সেটা কিন্তু এনভায়রনমেন্টের উপর অনেক নির্ভর করে। কারণ অ্যাংজাইটিটা আরো বেশি হয় যখন কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে। একটু খুলে বলো। হ্যাঁ, যেমন সিম্পলি যেটা খুব কমন এক্সাম্পল যদি বলি, এক্সাম। সো আমার পাস্ট এক্সপিরিয়েন্স আছে খারাপ এক্সাম হওয়ার, এবং সেটার হয়তো খুব বাজে আউটকাম ছিল, যে আমাকে হয়তো প্যারেন্টস অনেক বকা দিয়েছে, বা আমার ফিউচারটা অনেক বেশি থ্রেটেন্ড হয়েছে কোনো একটা পার্টিকুলার এক্সামের জন্য, বা মোর দ্যান ওয়ান এক্সামের জন্য। কারণ আমার মনে আছে আপু, আমার কিছু অ্যাংজাইটি সিমটম হতো স্কুল লাইফে। সো তখন আমার বোন একবার আমাকে বলে, তারপর আমি অ্যাওয়ার হই, বলো যে তুমি কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেক বেশি নার্ভাস হয়ে যাও, এবং কিছু সিমটম হতো, তখন মেনশন করে বললো কেমিস্ট্রি পরীক্ষার আগে তোমার এগুলো বেশি হয়। তো তখন আমি নোটিস করলাম, অ্যাওয়ার হলাম যে আচ্ছা এই, এবং আমি কেমিস্ট্রিটা একটু কম বুঝতাম আমার মনে হতো নিজের কাছে। তখন যখন অ্যাওয়ার হলাম, তখন এটার প্রতি আরো কিভাবে অ্যাটেনশন দেয়া যায় সেই জায়গাগুলো কাজ করলাম। তো ওই যে এক্সপেরিয়েন্সটা, এটা আমার স্কুল লাইফের এক্সপেরিয়েন্স, এবং আমার পরবর্তী সময়েও ওই কেমিস্ট্রি পরীক্ষা আসলে কি জানি একটা হয়। সো এই যে একটা পাস্ট আছে, কিছু এক্সপেরিয়েন্স আছে যেটা সুখকর না, হয়তো ভালো লাগে না, অথবা কিছু নেগেটিভ এক্সপেরিয়েন্স, এটা তো স্টোর হয়ে আছে আমার কনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে আছে। রিলেটেড কিছু সামনে আসলি তখনই ওটাকে আমরা বলছি ট্রিগার, যে কোনো একটা সিমটম মিলে গেল এবং আমি আমার পুরোনো এক্সপেরিয়েন্সের সাথে কানেক্ট করে ফেললাম, একটা কন্ডিশন হয়ে যায় ওরকম। সো ওরকম ট্রিগার হলে সেটা কিন্তু তখন আমাদের জন্য খুব প্রবলেমেটিক হয়। এখন যদি এমন হয় আমার সোশ্যাল লাইফে বা ফ্যামিলি লাইফে কেউ আছে যে কিছু কথা বলে, যেটা শুনলেই আমার ওই ট্রিগারিং ফ্যাক্টর গুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু আমার সিমটম গুলো বাড়বে। ওটা যদি খেয়াল করি একদম ছোটবেলায়, মানে এটা বলবো যে প্রাইমারি স্টেজটা 6 মাস বয়স, একদম মায়ের পেটের থেকে শুরু করে 6 মাস পর্যন্ত, এই সময়ের মায়ের সাথে বা প্রাইমারি যে হেল্প করে কেয়ার গিভার থাকে, তার সাথে যে একটা বাচ্চার রিলেশনশিপটা, ওটা আসলে কেমন ছিল। ওই সময় একটা বাচ্চার নিডগুলো খুব সিম্পল, যে ওর টাইমলি ওর ক্ষুধা লাগলেও খাবারটা পাবে, ওর যে কমফোর্টটা দরকার, ও টাইমলি ক্লিন হওয়া, একটু ঘুম, একটু কমফোর্টটা, আদর, টাচ, এগুলো পাওয়া। সো এটা যদি কেয়ার গিভার বুঝতে পারে, ও খুব কমফোর্ট নিয়ে বড় হয় এবং রিল্যাক্স ওয়েতে বড় হয়। কিন্তু সবসময় সেটা হয় না, কারণ যে কেয়ার গিভার তার নিজস্ব কিছু লাইফের জার্নি আছে, এবং তারও কখনো না কখনো হয়তো অসুবিধাও হতে পারে পার্সোনাল লাইফে। সো বাচ্চাটা হয়তো ক্ষুধা লেগেছে, মা হয়তো বা কেয়ার গিভার কোনো একটা কারণে পারছেন না, এবং এটা যদি রেগুলার প্যাটার্ন থাকে, বাচ্চার নিডটা আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে, এবং যেটা একটা ইনসিকিউরিটি তৈরি করছে ভেতরে। সো যেটা আসলে গ্রাউন্ড দিচ্ছে অ্যাংজাইটির ক্ষেত্রে, যে আমার নিডটা ফুলফিল হচ্ছে না। এবং এটা দুভাবে হয়, একটা হচ্ছে যে আমি শিওর না আমার নিডটা ফুলফিল হবে কি হবে না, তখন একটা একটু দোদুল্যমান অবস্থা, আমি কনফিউজড। আর একটা হয় যে আমি জানি আমার নিড কেউ ফুলফিল করবে না, কাজে আমি কারো কাছে হেল্প চাইবো না, তখন আমি একা একা কষ্ট পাবো, ভেতরটায় সিমটম গুলো থাকে। তো এটাকে বলছো এইভাবে অ্যাকচুয়ালি অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল গড়ে ওঠে, যেটার একটা প্রলং ইম্প্যাক্ট তার পরবর্তী জীবনে পড়ে। অনেক ধন্যবাদ তাসনুভা। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, আশা করি সঙ্গেই থাকবেন। দেখছেন প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে তাসনুভা হকের সাথে উদ্বেগ ও আসক্তি ব্যবস্থাপনার উপায় এই বিষয়ের উপর। তাসনুভা, এই যে উদ্বেগ কিভাবে তৈরি হয়, অ্যাংশাস স্টাইল একদম শৈশব থেকে আসে, সেটা নিয়ে তুমি কথা বলছিলে, এবং
সেখানে তুমি বলেছো যে দুই ধরনের এক্সপ্রেশন আসতে পারে। হুম। একটা ধরন হচ্ছে যে মানে যে অ্যাকচুয়ালি শিওর না যে তার আচরণ মানে তার নিডটা আসলে অ্যাড্রেসড হবে কিনা, আর আরেকটা ধরন বলছে যে সে শিওর যে তার আসলে নিড কেউ অ্যাড্রেস করবে না। সো এইখান থেকে অ্যাকচুয়ালি যদি আমরা শুরু করি আবার সেকেন্ড গ্রুপটার অ্যাংজাইটিটা আসলে বোঝা যায় না যে আসলে শিওর তার কেউ ফুলফিল করবে না, কারণ তার একটা ভেতরে কষ্ট বা একটা মিসট্রাস্ট যে আমার নিডটা কেউ বুঝবে না। সো সে লাইফের প্রবলেম গুলো না একা একা সলভ করতে চায় এবং সেটাও তার জন্য ভীষণ প্রেশারাইজিং। সো তার অ্যাংজাইটিটা আসলে বিহেভিয়ার লেভেলটা খুব কম আসে। এই মানুষগুলোকে আমাদের মনে হয় এরা খুব স্ট্রং, খুব নিজের কাছে সবকিছু করে ফেলতে পারে, কনফিডেন্ট, কারোর কাছে হেল্প চায় না, কিন্তু তাদেরও আসলে কোথাও না কোথাও ভেতরে ভেতরে ওই পেইনটা থাকে, যেটা অনেক বেশি সাইকোসোমাটিক সিমটম হিসেবে বের হয়ে আসে। তাদের পেইন গুলো, অ্যাংজাইটি বলি, স্যাডনেস বলি, ফিয়ার বলি, সবকিছুরই একটা বড় আউটকাম হচ্ছে সাইকোসোমাটিক। অনেক সময় হার্ট ডিজিজের মতো ইস্যুস গুলো এটা থেকে ক্যারি ফরওয়ার্ড হয়, বা এই যে হাই ব্লাড প্রেশার, এই ধরনের অ্যাটাচমেন্ট স্টাইলে যারা থাকে, অ্যাভয়েডেন্ট বলি আমরা সাধারণত, তাদের ক্ষেত্রে এটা হয়। এবং অ্যাংশাস মানে যারা একটু কনফিউজ থাকে, এদেরকে আমরা অ্যাডাল্ট লাইফে যেভাবে পাই সাধারণত, যে কিছু একটা কিনতে গেলেও মনে হয় যে আপনি না বলা পর্যন্ত আমি শিওর না যে আমি এটা কিনবো, আমার খুব পছন্দ হয়েছে, স্টিল যতক্ষণ না আরেকজন বলছে না এটা খুব সুন্দর, আমি দেখতে আমাকে ভাল লাগছে, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি কনফিডেন্ট যে ভাল লাগছে, না বলা পর্যন্ত সো ওই অ্যাসুরেন্সটা খুঁজতে থাকে। সো ওই ফেসটা ভীষণ অ্যাংজাইটির, যে আমি আসলে শিওর না, আমার ভাল লাগছে কিন্তু আবার একটা কিন্তু আছে, ওই কিন্তু পিরিয়ডটা খুব স্ট্রাগলের হয়। তো এই দুটো দিয়ে আসলে মানে আরো আছে কিছু, কিন্তু এইটা আমরা অনেক বেশি পাই, এই দুটো গ্রুপকে অনেক বেশি পাই। এর মধ্যে এই যে অ্যাসিওরেন্স চাইছি, এই জায়গাগুলোতেও কোপিং হিসেবে আসলে অনেক ক্ষেত্রে ড্রাগ চলে আসে। ইভেন আপু দুটো গ্রুপে দেখবেন যে যারা অ্যাডিকশনে আছে, স্পেশালি যদি ড্রাগ অ্যাডিকশনের দিকে একটু খেয়াল করে দেখি, একটা সামহাউ সে ওটা খুঁজে পেয়েছে যে এটা একটা হেল্পফুল, তার জন্য সাময়িকভাবে একটা রিলিফ দেয়, তো সে নিজের মতো কোপ করছে, কারোর সাথে কথা বলছে না তার ইস্যুটা নিয়ে, যেটা আমরা সেকেন্ড গ্রুপটার কথা বললাম। হ্যাঁ, সো কাউকে এক্সপ্রেসই করছে না, অথচ ভেতরে ভেতরে পেইন আছে, অ্যাংজাইটি আছে, এবং সেটা তার মতো করে একা একা ডিল করছে। আর যারা কনফিউজ থাকে তাদেরকে তো আসলে কেউ যখন বলছে যে এটা কিন্তু খুব ভালো, তুমি এটা ট্রাই করতে পারো বা আসো একটু মজা হবে, ইমিডিয়েটলি সে জাম্প ইন করে। সেকেন্ড গ্রুপ কিন্তু পিয়ার প্রেসারে এত সহজে জাম্প ইন করে না, যতক্ষণ সে বুঝতে পারছে সে চায়। কিন্তু ফার্স্ট গ্রুপটা কিন্তু খুব ইজিলি পিয়ার প্রেসার বা কাউকে দেখে এই কোপিংটা নিয়ে নেয়। সো তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এই অ্যাডিকশনে চলে যাওয়ার ব্যাপারে অনেক অনেক বেশি। এবং অ্যাভয়েডেন্টরা কিন্তু এই যে হয় না যে আমি একা একা মুভি দেখছি, ভিডিও দেখছি, ইউটিউব দেখছি, বা এই ধরনের যে অ্যাডিকশন গুলো আমরা দেখি, পর্ন অ্যাডিকশন, অ্যাভয়েডেন্টরা সাধারণত এই স্টাইলটা অনেক বেশি ফলো করে, কারণ তাদেরকে তো কারোর সাথে কমিউনিকেট করতে হচ্ছে না, প্রবলেমটা বলতে হচ্ছে না কাউকে, সো এটা সেফ কম্পারেটিভলি ওই মোমেন্টের জন্য, তার জন্য সেফ। এবং অ্যাভয়েডেন্টদের ক্ষেত্রে ড্রাগ এডিকশনে আমার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, রিকভারির জায়গাটাতে বেশ হার্ড টাইম পেতে হয়, কারণ ওনারা অ্যাকচুয়ালি কনভিন্সড হতে চান না যে তাদের নিড গুলো এক্সপ্রেস করা যায় এবং সেখানটা থেকেও কোনো রিলিফ পাওয়া সম্ভব। এই যে আস্কিং এর প্রবলেম, তারা চাইতে পারে না, সাহায্যও চাইতে পারে না, সেখানটাতে ওনারা ড্রাগটাকেই খুব শক্তভাবে ধরে রাখেন যে এটাই আমার আসলে একমাত্র রিলিফ, এখান থেকে আমি আর অন্য কিছু আমি ট্রাই করতেও চাই না। এবং ওনাদের তো বিশ্বাসের একটা জায়গা, যেটা তার কোনো আমি বলবো ফল্ট না, কিন্তু তার বেড়ে ওঠার মধ্যে ওটা তৈরি হয়েছে যে আমার প্রবলেম কেউ বুঝবে না এবং আই নো দ্য বেস্ট, আমি যেটা জানি সেটাই ঠিক। সো তোমার কথায় আমি ওই যে হেল্পফুল ইনফরমেশন, সাইকো এডুকেশন, সায়েন্স, কোনো কিছুই ওই জায়গায় মোটিভেট করে না সাধারণত। হ্যাঁ, সেটাই অনেক সময় লাগে অবশ্যই, এটা আমরা বলবো না যে কারো ক্ষেত্রে সেটা কাজ করে না, তবে সময় লাগে। প্রথমে তাদের ভেতরে একটা রিজিডিটি থাকে, যেটা যারা একটু অ্যাম্বিভ্যালেন্ট তাদের ক্ষেত্রে প্রসেসটা হয়তো একটু সহজ, এদের ক্ষেত্রে একটু তাদেরই ডিফিকাল্ট।
ট্রু। তো আমরা অ্যাকচুয়ালি যেখানটায় ছিলাম যে রিলেশনশিপ বা তার প্রফেশনাল সেক্টরে এংজাইটির কোনো ইম্প্যাক্ট আছে কিনা, তুমি যেটা বলছিলে যে পারফরমেন্স অনেক সময় ইম্প্যাক্টেড হয়, রিলেশনশিপের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কেমন থাকে? কাপল রিলেশনশিপের কথা চিন্তা করি, পার্টনার সাথে কি হচ্ছে, একটা ইন্টারেস্টিং কম্বিনেশন হয় অনেক সময়। সেটা হচ্ছে একটা পার্সন হচ্ছে যে খুব কনফিউজড ওরকম থাকে, অ্যাংশাস যাদেরকে বলছে, আর একটা পার্টনার হয়তো অ্যাভয়েডেন্ট থাকে। সো যার আসলে অ্যাংশাস সে তো আসলে সবসময় অ্যাপ্রুভাল খোঁজে, এবং যে আসলে অ্যাভয়েডেন্ট সে তো আসলে নিজের মতো থাকতে পছন্দ করে, এবং সে অনেক বেশি এক্সপ্রেস করতে চায় না, ভালো লাগাটাও এক্সপ্রেস খুব বেশি করে না, মানে অনেক বেশি মুখে বলে না। সো এই পার্সন গুলো অনেক সময় একটা ক্রাইসিস তৈরি হয় যে দুজনের নিড দুই রকম। কারণ একজন চাচ্ছে অনেক বেশি কমিউনিকেট করতে, একটু অ্যাপ্রুভাল চাচ্ছে, আর একজনের মনে হচ্ছে না এটা আবার কি জিনিস। সো এটা তো তার লাইফ স্টাইলের মধ্যে ওটা তো নাই, সেটা তো বিলিভ করে না। সো দুজনেরই কারো নিডই ফুলফিল হচ্ছে না। একজনের স্পেস দরকার, যে অ্যাভয়েডেন্ট নিজের মতো থাকার, সে সেটা পাচ্ছে না, আর আরেকজন সে অ্যাপ্রুভাল বা সাপোর্টটা পাচ্ছে না। দুইটাই কিন্তু দুজনের জন্য খুবই হেভি। এবং হয় না এরকম অনেকগুলো প্র্যাকটিক্যাল জায়গা আমরা এক্সপেরিয়েন্স করি, যেমন একটা কনফ্লিক্ট হয়েছে, সো কনফ্লিক্ট হলে পার্টনার অনেক সময় হয় না একটু কথা বন্ধ থাকলো বা সময় নিল, সো যে অ্যাংশাস তার তো ইমিডিয়েট এই রিলেশনশিপটা ঠিক করতে হবে, না হলে তার জন্য তো কনভিনিয়েন্ট না, কমফোর্টেবল না। যে অ্যাভয়েডেন্ট তার সময় দরকার, তার স্পেসটা দরকার, তখন ওটা নিয়ে আবার নতুন ক্রাইসিস তৈরি হলো, এবং দুজনেই আসলে সাফার করছে দুজনের মতো করে। কারণ দুজনের জন্যই ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, বিহেভিয়ারলি, সোশ্যালি কোনোভাবেই কনভিনিয়েন্ট হচ্ছে না এক্সপেরিয়েন্সটা। আমার যেমন একটা এক্সপিরিয়েন্স মনে পড়ছে যে একজন পার্টনার তিনি চান যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা ইমিডিয়েটলি কথা বলে আমি সলভ করব, কিন্তু অপোজিটে যিনি আছেন তিনি আসলে যখন কনফ্লিক্টিং সিচুয়েশন সেই সময় তিনি পারেন না প্রপারলি কথা বলতে, উনি তখন ফাংশনাল চিন্তাই করতে পারেন না, এবং তিনি তখন যে চলে যান, অ্যাভয়েড করতে থাকেন, সেটা নিয়েও তখন ওই পার্টনারের খুব একটা কমপ্লেইন থাকে যে আমি তো চাইছি কথা বলতে, আমি চাইছি যে দ্বন্দ্বটা নিরসন এখনই হয়ে যাক, হতেই পারে দ্বন্দ্ব কিন্তু এটা এখনই শেষ হতে পারে, কিন্তু পার্টনার তো আমাকে কোঅপারেট করছে না। ইন্টারেস্টিংলি দুজনের ইন্টেনশন কিন্তু ভালো, কারো ইন্টেনশনই খারাপ না, কিন্তু কোথাও যে টিউন করছে না। একটা যে মেমের মতোই সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, অনেক আগে এসেছিল, সোশ্যাল মিডিয়া খুব আসছিল যে হে আল্লাহ আমাকে ধৈর্য দাও, এখনই দাও, তাড়াতাড়ি দাও। তো যারা অ্যাংশাস তারা কিন্তু এরকম একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যায় যে আমার এখনই লাগবে, ওই যে তাগিদটা, এটা কিন্তু ভীষণ ভাবে অ্যাক্টিভ করে ফেলে আমাদের হরমোন থেকে শুরু করে বডি এনার্জি, টেম্পারেচার সবকিছু অনেক হাইটেন্ড করে ফেলে। সো ওইখানটায় আসলে নিজেকে ধরে রাখাটা ভীষণ কষ্টের। আপু আরেকটা ছোট্ট এক্সাম্পল হঠাৎ করে মাথায় আসলো যে অনেক সময় অফিসে কিন্তু এই সিচুয়েশন গুলো হতে পারে। হয়তো আমার সিনিয়র জুনিয়র যে রিলেশনশিপ, সো একজন যখন কাজ শিখছে সে যদি ওরকম অ্যাংশাস ওইটা ক্যারি ফরওয়ার্ড করেন, বস যদি খুব অ্যাভয়েডেন্ট হয়, অ্যাপ্রুভাল তো পাওয়া যাচ্ছে না, এবং বস তো পার্টনারের মতো না যে আমি খুব বেক করতে পারছি। সো ওইটা কিন্তু খুব একটা টাফ টাইম। আমি কাজ করছি কিন্তু আমি জানি না আমি ঠিক করছি, আমি ফিডব্যাক পাচ্ছি না, বা আমি ভালো কাজ করছি কিন্তু সেটাতে আমি সন্তুষ্ট না, আমার তো অ্যাপ্রুভাল লাগবে। তো অফিস সেটআপেও এটা ভীষণভাবে ইম্প্যাক্টফুল হতে পারে। উল্টোটাও হয়, মানে জুনিয়র অ্যাভয়েডেন্ট হলেও সে তার কাজটাকে তুলে ধরতে পারছে না, নিজের মতো কাজ করে যাচ্ছে, সো আলটিমেটলি দিন শেষে রিকগনিশনটা আসছে না। সো এই ক্রাইসিস গুলো আসলে যে কোনো ফিল্ডেই আছে, যে কোনো জায়গায় আছে। মানে অ্যাংজাইটি যদি কারো ভেতরে থাকে সেটার ইম্প্যাক্ট আসলে সর্বত্রই আছে, সেটা যেমন সম্পর্কের ক্ষেত্রে আছে, তেমনি প্রফেশনাল সেক্টরে আছে, নিশ্চয়ই সামাজিক জায়গাটাতেও তেমনি ভাবেই আছে। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, তারপরে আমরা একটু জানবো যে কিভাবে এই অ্যাংজাইটি আমরা ব্যবস্থাপনা করতে পারি। দর্শক সঙ্গেই থাকবেন আশা করি, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি।
আবার ফিরে এসেছি বিরতির পর প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে উদ্বেগ ও আসক্তি ব্যবস্থাপনার উপায়, এই বিষয়টি নিয়ে তাসনুভা হকের সাথে। তাসনুভা, এনজাইটি নিয়ে যে আমরা এত কথা বলছি, এটা কি সবসময় খারাপ আসলে? ডেফিনেটলি নট, কারণ এটা একটা আমাদের পার্ট, এবং অনেক সময় ক্লায়েন্টরা আসে যে আমার এটাকে একদম ভ্যানিশ করে দেন এরকম একটা এক্সপেকটেশন নিয়ে। বাট বেসিক্যালি ভ্যানিশ করাও যায় না এবং করার কোনো প্রয়োজনও নাই, কারণ একটু অ্যাংজাইটি না থাকলে কিন্তু আমি আসলে আমার ঘরের দরজাটা আটকাবো না, লক করব না, কারণ আমার তো কোনো চিন্তা নাই, চুরি হতে পারে, ক্ষতি হতে পারে, ওই সেন্সটাই তখন কাজ করবে না। আমি পরীক্ষার আগে প্রিপারেশন নিব না আগে থেকে। সো একটা অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যাংজাইটি আমাদেরকে বেসিক্যালি হেল্প করে। সো এইটার এমন কোনো মানদণ্ড নাই যে আচ্ছা আমি এই লেভেলে আছি, ভালো আছি, এরপরে গেলাম খারাপ হয়ে গেলাম। ব্যাপারটা ওরকম না, এটা একদম নিজের জাজমেন্ট যে আমার অ্যাংজাইটি কোন লেভেলে থাকলে আমি আসলে আমার ডেইলি লাইফের অন্য কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে পারছি, এবং অ্যাংজাইটিটা আমাকে আসলে একটা মোটিভেশন দিচ্ছে, আমাকে পেছন থেকে আটকে ধরে রাখছে না, আমাকে ফাংশন করতে দিচ্ছে না। এবং যখনই আসলে ফাংশন করতে দিচ্ছে না, ওই জায়গাটাই চিন্তার বিষয়। তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাংজাইটি। নেগেটিভ অ্যাংজাইটি, আনহেল্পফুল অ্যাংজাইটি তখন চলে যাচ্ছে, এবং এটা একটা লেভেল পর্যন্ত হয় যে আমি হয়তো একটু ছোট ছোট কিছু সেলফ হেল্প টেকনিক ইউজ করে নিজেকে হেল্প করতে পারছি, একটু হয়তো গ্রাউন্ডিং কিছু করে, কারোর সাথে কথা বললে আমার হয়তো একটু রিলিফ লাগছে, আমি নিজেকে হেল্প করতে পারছি। তো অনেক বেশি যদি হয়ে যায়, হয় না যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, বা আমার এত চিন্তা হচ্ছে কালকে পরীক্ষা আমি পারবো না, আমি আজকে আর কিছু পড়তেই পারলাম না। তো এই লেভেলটা যদি অনেকদিন কারো থাকে, ডেফিনেটলি তখন একটু খেয়াল রাখা প্রয়োজন যে আসলে আমি তখন আর একা একা পারছি না, এবং সেখানে প্রফেশনাল হেল্প নেওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রফেশনাল হেল্প নেওয়াটা আসলে আমরা হয়তো আপনাদের প্রোগ্রামে অনেকবার এসছে, কোনো উইকনেস না, এটা আসলে আমার অ্যাওয়ারনেস, আমি বুঝতে পারছি যে আমি সাফার করছি এবং আমি নিজেকে হেল্প করতে চাইছি আসলে। এক্স্যাক্টলি, সেটাই আমরা এখানে বলতে চাই এবং জানাতে চাই সবাইকে যে আমরা নিজেদেরকে হেল্প করতে চাওয়ার জন্য প্রফেশনালের কাছে যেতে চাই, পারি, এবং সেটাতে কোথাও কোনো লজ্জার কিছু নেই। এখানে আমি ছোট হয়ে যাব না, এখানে অপমানের কিছু নেই। ছোট্ট আরেকটা প্রশ্ন দিয়ে যদি আমরা আরেকটু ম্যানেজমেন্টের দিকে যাই, যে কি কি ধরনের এনজাইটি, মানে ইজ देयर এনি টাইপস ইন এনজাইটি? এখন আসলে যেগুলো পাই, মানে যেগুলো নোটিসেবল অনেক বেশি, সেই জায়গায় যদি একটু বলি যে একটা তো হচ্ছে জেনারেল যে সিমটম গুলো নিয়ে আমরা কথা বললাম, লাইফের ইস্যুস নিয়ে হচ্ছে, যেটাকে আমরা সাধারণত জেনারেলাইজ অ্যাংজাইটি বলছি, ডেইলি ফাংশনিং এর কিছু ইস্যু। আর একটা হচ্ছে অনেক সময় দেখবেন যে কিছু স্পেসিফিক বিষয় হচ্ছে যে আমার হয়তো আমি কখনো প্লেনে উঠবই না, বা আমি একটা হাইরাইজ বিল্ডিং এ দিয়ে যে আমি নিচে তাকানোর কথা ভাবতেই পারি না, একটু উঁচুতে গেলে আমার একটা ওই স্পেসিফিক ওই জিনিসটা হয়। কিছু স্পেসিফিক এনিম্যালে হচ্ছে, পানিতে হচ্ছে, এরকম স্পেসিফিক কিছু বিষয় থাকে যে ওই বিষয়ে আমার অ্যাংজাইটিটা আসলে হয়। তো তখন আমরা বলছি স্পেসিফিক বিষয়ের ক্ষেত্রে এটাকে ফোবিয়া বলি সাধারণত, স্পেসিফিক কিছু ফোবিয়ার মতো কাজ করে, এবং এই ক্ষেত্রগুলোতে অবশ্যই একটা প্রফেশনাল হেল্প প্রয়োজন। সেটা ইনিশিয়ালি হতে পারে সাইকোথেরাপি বা কাউন্সিলিং দিয়ে যদি মনে হয় ম্যানেজেবল, বা অ্যাপ্রোচটা মানে শুরু হতে পারে, এরপরে প্রয়োজন হলে মেডিকেশনের অনেক সময় হেল্প দরকার হয়। আর একটা হচ্ছে যেটা আজকাল কমনলি আসে, ওই টার্মটা নিয়ে আজকাল অনেক বেশি ক্লায়েন্ট পাই যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এবং প্যানিক অ্যাটাক মানে কোনো একটা মোমেন্টে ব্রিদিংটা মনে হলো আটকে গেল, একদম আমার দমটা বন্ধ হয়ে গেল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কেউ কেউ অ্যাড্রেস করে যে অনেক বার্নিং সেন্সেশন হচ্ছে বুকে, পেটে, বা অনেক স্টিফ হয়ে গেছে, এই ধরনের কিছু সিমটম হয়, এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সো একটা স্পেসিফিক মোমেন্টে অনেক বেশি সিমটম, এবং সেইটা হয়তো আস্তে আস্তে আবার হিল হচ্ছে। সো খুব হাইটেন্ড একটা সিচুয়েশন একটা তৈরি হয়, যেটাকে সাধারণত প্যানিক অ্যাটাক বলা হয়, এবং সেটা ভ্যারি করছে আসলে পার্সন টু পার্সন কিভাবে। এক্ষেত্রেও আসলে প্রফেশনাল হেল্প নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সিমটম দেখে আসলে এই জায়গাগুলো ডিফারেন্সিয়েশন করা যায় যে কোনটা কি এনজাইটির কোন ধরনটা তার মধ্যে আছে। এবং প্যানিক অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু ট্রিগার ফ্যাক্টর কার জন্য কোনটা এটা ডিফারেন্ট হতে পারে। কারো সোশ্যাল, মানে অনেক মানুষের মধ্যে যে এই সাফোকেশনটা হয়, কারো স্পেসিফিক পার্সন
স্পেসিফিক মোমেন্ট, স্পেসিফিক ইমেজ বা টোন, এরকম যেটার সাথে আসলে তার পাস্টটা ফিয়ারটা অ্যালাইন্ড হয়েছে আগে, পাস্ট এক্সপেরিয়েন্সটা, ওটা ট্রিগার করলে তখন প্যানিক অ্যাটাক হয়। তো এই সব কিছু থেকে আসলে পরিত্রাণের উপায় কি? আমরা হয়তো অ্যাডভান্স লেভেলটা ডিসকাস করেই ফেললাম যে কিছু কিছু ক্ষেত্রে আসলে যখন ফাংশনাল থাকছে না, প্রফেশনাল হেল্প ডেফিনেটলি দরকার। এর বাইরেও হেলদি লাইফস্টাইলে কিন্তু অনেকটা হেল্প করে। যেমন খুব সিম্পলি বললে অনেকেই দেখবেন যে রেগুলার হাঁটাহাঁটি করে, সেটা হয়তো একটা হেলথ কনসিয়াসনেস থেকে, হয়তো ডায়াবেটিস আছে বা ওয়েট চেঞ্জের জন্য, যে কোনো ভাবেই হোক, সো কোনো একটা ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে আছে, একটু জিম করছে অথবা ইয়োগা করছে, সো এক্সারসাইজ গুলো আমাদেরকে এই এক ধরনের হেল্প করে, ফিজিক্যাল এক্সারসাইজ। এবং এখানে খুবই জোর দিয়ে বলবো সুইমিং। আচ্ছা, সুইমিংটা ভীষণ ভীষণ হেল্পফুল। সুইমিং যদি কেউ নাও পারে, জাস্ট পানির মধ্যে থাকা, কারণ যেটা হয় যে আমাদের এংজাইটির একটা বেসিক সোর্স মায়ের পেটে থাকা অবস্থায়, এবং আমরা আসলে একটা পানির থলের মধ্যে ছিলাম, তো ওই এক্সপেরিয়েন্সটার মধ্যে অনেক কিছু আমরা ক্যারি করি এখনো। তো যখন ওই পানির এনভায়রনমেন্টে থাকা হয়, ওটা একটা ন্যাচারাল হিলিং প্রসেস হয়। এবং প্রাইমারি আমাদের যত ক্রাইসিস গুলো তৈরি হয়েছে, এটা বডিতে স্টোর হয়ে থাকে, কারণ কগনিটিভ মেমোরি 2 বছরের আগ পর্যন্ত তো নাই, মানে আরো পরেও নাই, কিন্তু ওই আর্লি স্টেজের কোনো আমাদের আসলে ওভাবে আমরা মেমোরি গুলো বলতে পারবো না, আমার বডি মনে রাখে, এই জন্য আমার বুকটা ধরফর করে বা পেটে একটু কিছু একটা হচ্ছে। সো পানির মধ্যে থাকলে ওই বডি হিলিং এর একটা খুব সুন্দর প্রসেস হয়। এর পাশাপাশি এই সময় অনেক বেশি আমরা বলবো না যে একটু লম্বা ব্রিথ করেন, কারণ ব্রিদিংটা একটা ইস্যু হয় কারো কারোর জন্য, বরঞ্চ বলবো একটু ফোকাস করতে ডিফারেন্ট কিছু, এই মোমেন্টে কোথায় আছি। ফর এক্সাম্পল একটুখানি নোটিস করলাম যে আমি কোথায় আছি, এনভায়রনমেন্টে চারপাশে কে কে আছে, আমার কোন কোন মানুষ আছে, আমি কি দেখতে পাচ্ছি, আমি কোন রুমটায় আছি, এই রুমের টেম্পারেচারটা কেমন। হ্যাঁ, হয়তো স্পেসিফিক কোনো আমি কালার মনে করলাম, আচ্ছা দেখি তো ব্লু কালারের কি আছে চারপাশে। সো আমি বেসিক্যালি আমি যে ফিউচারে অথবা পাস্টে চলে গেলাম, ওখান থেকে নিজেকে হেল্প করছি প্রেজেন্ট মোমেন্টে আসতে। ওকে, সো এই প্রেজেন্ট মোমেন্টে আসা মানে আমার আসলে বেশিরভাগ কাজ করা শেষ, সো ওই মোমেন্টে। এর বাইরেও হেলদি লাইফস্টাইলটা আমার প্রিভেনশন হিসেবে কাজ করে, সেখানে ফুডও ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ কিছু কিছু ফুড কিন্তু অ্যাংজাইটি প্রভোকিং, যেমন ফাস্ট ফুড গুলো, ডেফিনেটলি অয়েলি ফুড গুলো, বিরিয়ানি খাচ্ছি যখন, এটা কিন্তু অলরেডি আমাকে স্ট্রেস ফ্যাক্টর বাড়াচ্ছে, যখন স্টমাককে একটা স্ট্রেস দিচ্ছে, সেটা পুরো বডিকে ওটা পাস অন করছে। যখন খুব রিল্যাক্সিং কিছু খাচ্ছি, যেটা আমার ফেভারিট, যেটা হেলদি, তখন অলরেডি বডি কিন্তু ডিফারেন্ট মেসেজ পাচ্ছে। কিন্তু কারো যদি আবার বিরিয়ানি ফেভারিট হয়ে যায়, ডেফিনেটলি আমরা খাবো, হোয়াই নট, কারণ বিরিয়ানি না খাওয়াটাও অ্যাংজাইটির কারণ হতে পারে। তো আমি আসলে আমার লাইফস্টাইলে এটা কতটুকু রেখেছি, এটা কি আমার প্রতিদিনের লাইফস্টাইলের মধ্যে আছে, নাকি আমার একটা শখ হিসেবে করছি, সেই কারণে এটা ফুড হ্যাবিটটাও ইম্পর্টেন্ট। ব্রিদিংটা কারো গাইডেন্সে করা ভালো। মেডিটেশন অনেক সময় আমরা ইন জেনারেল বলি, বাট অ্যাংশাস থাকা অবস্থায় মেডিটেশন করা ডিফিকাল্ট, কারণ আমার বডি শরীর আমাকে তখন হেল্প করবে না, এগুলো হেল্প করবে যখন আমি একটু কাম ডাউন করবো তখন। অনেক ধন্যবাদ তাসনুভা, আমরা মনে হয় অনেকটাই দর্শকদেরকে জানাতে পেরেছি যে এনজাইটি কি, সেটা কিভাবে অ্যাডিকশনের সাথে কানেক্টেড হয়ে যায়, এবং কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে কিছুটা হলেও বের করতে পারি। সেটা সব তো আসলে অবশ্যই বলা সম্ভব না একটা সেশনে, এবং প্রত্যেকটাই আসলে ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার আছে, প্রত্যেকের আলাদা আলাদা কোপিং মেকানিজম থাকে, এবং এই যে আমরা জেনারেল কিছু বললাম, ব্যবস্থাপনার কথা বললাম, সেগুলো প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী আসলে ফিট করবে। তো তারপরেও তাতে যদি কারো উপকার হয়, এটাই আমাদের সার্থকতা। অনেক ধন্যবাদ তোমাকে আজকে এই প্ল্যাটফর্মে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। পরিশেষে সবাইকে আবারও ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবেন আমাদের সাথে নিশ্চয়ই, আশা করছি। ভালো থাকুন ততক্ষণ। খোদা হাফেজ।